হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি ১৯ মে বাতিল করা হয়েছে এমন মিথ্যা দাবি প্রায় সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, তৈরি হয় বিভ্রান্তি। এই রেশ না কাটতেই চোখে পড়ে আরেকটি গুজব। মহিলা লীগের নেত্রীকে নাকি নির্যাতন করেছেন বিএনপির নেতাকর্মীরা। যথারীতি অনেকেই এটাকে সত্যি ভেবেছিলেন। ওদিকে কাশ্মীরের একটি মসজিদের দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডকে কলকাতায় মসজিদে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে দেওয়া হয়। দর্শক, চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে আসি। দেশে হামজনিত নিউমোনিয়ার কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি ১৯ মে বাতিল করা হয়েছে এমন একটি দাবি দেশীয় বহু গণমাধ্যম ও প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবিটিকে ঘিরে যখন ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, তখন রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এক ভিন্ন চিত্র। ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন কোনো নতুন অফিস আদেশ জারি করা হয়নি। সেখানে শুধু ঈদুল আজহার ছুটিকালীন সময়ে হাসপাতালের চিকিৎসা সেবা ও জনবল ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেওয়া ছিল। গত ২রা এপ্রিলের পুরনো অফিস আদেশকে নতুন দাবি হিসেবে ছড়ানো হয়েছে। ওদিকে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়শাসকে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন করেছে এমন দাবিতে একটি ভিডিও প্রায় সবকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তৈরি হয় উত্তেজনা। কমেন্ট সেকশনেও দেখা যায় তীব্র সমালোচনা, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটির নারী যুবলীগ নেত্রী নন এবং ঘটনাটিও রাজনৈতিক নয়। গত ১৬ মে মানিকগঞ্জের শিবালয়ের টেপরা এলাকায় চুরির অভিযোগে আটক এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা কি এই দাবিতে ছড়ানো হয়েছে। আবার কলকাতায় মসজিদ ও কবরস্থানে হিন্দুরা আগুন দিচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে দেখা যায় এটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। ভিডিওটি কলকাতার নয়, বরং কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি মসজিদে সংগঠিত অগ্নিকাণ্ডের দৃশ্য। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ১০ই এপ্রিল ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। গুজব এখানেই শেষ নয়। পাকিস্তানের করাচির গরুর হাটে কোটি টাকার দানব আকৃতির ষাঁড় তোলা হয়েছে এমন দাবিতেও একটি ভিডিও গণমাধ্যম সহ প্রায় সবগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। কিন্তু পরে দেখা যায় এই দাবিটিও সম্পূর্ণ ভুয়া। ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে বিভ্রান্তি ছড়াতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং ইতোমধ্যেই কিন্তু আমরা আপনাদের জানিয়েছি যে আমাদের সাথে যুক্ত আছেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। আমরা যুক্ত হব তার সাথে। ডক্টর ওবায়দুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং আমরা শুরুতেই দর্শকদেরকে জানিয়েছি আপনি একজন সমাজবিজ্ঞানী। সামাজিক অবক্ষয় থেকে শুরু করে উন্নতি সব কিছুই আপনার গবেষণার বিষয়। আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের আসলে ভুয়া তথ্য গুজব ছড়ানো হচ্ছে। আপনার কি মনে হয় যে সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে এই ভুয়া গুজব বা তথ্যগুলো আসলে কতটুকু সমাজে প্রভাব ফেলছে, এই প্রশ্নটি দিয়েই শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, সেই জন্যে আমি একটু ভূমিকা রেখেই কথাটা শুরু করি। আমরা ভুল তথ্য এবং অপতথ্য এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের অনেক সামাজিক বন্ধন কিন্তু ভুলের উপরে নির্ভর করে চলছে। যেমন ধরুন, আমি বলি যে প্রায় ১০০০ বছরের উপরে সামন্ত অর্থনীতিতে সবাই বিশ্বাস করতেন রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি, সবাই বিশ্বাস করতেন, মেনে চলতেন। কিন্তু এখন আমরা মানি না, বিশ্বাস করি না। এই যে ভুল তথ্য, তার উপরে কিন্তু সমাজের শৃঙ্খলা রক্ষা হতো, সামাজিক বন্ধন রক্ষা হতো। রাজন তার রাজত্ব বাড়াতেন শুধুমাত্র এই ভুল তথ্যের উপর ভিত্তি করে। সামাজিক শৃঙ্খলার জন্য কিন্তু অনেক সময় ভুল তথ্য কাজে আসে। কিন্তু অপতথ্যের ব্যাখ্যাটা হচ্ছে এরকম: কোনো ব্যক্তি বা গোষ্ঠী
ইচ্ছাকৃতভাবে তথ্য ছড়ানো। কেন ছড়াবেন? সমাজে বিশৃঙ্খল করবার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য। এটি তার বা তার গোষ্ঠীর যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষিত হয়। দেখুন, আমাদের সমাজে এই কিছুক্ষণ আগে আপনি যে সব তথ্য আমাদের সামনে উপস্থাপন করলেন, সবগুলোই ফেক। কেন ফেক তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে? কারণ একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে বেকায়দায় ফেলা, সেই সরকারকে একটা সমস্যার সম্মুখীন করা, এবং এটা করতে পারার জন্যই কিন্তু এই ফেক নিউজগুলো করা হচ্ছে। দেখুন, ফেক নিউজের সমস্ত ভূমিকাগুলো কিন্তু সমাজে অসন্তোষ তৈরি করবার জন্য, ওই যে বললাম বিশৃঙ্খলা করবার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য। এই যে কলকাতার মসজিদের কথা বললেন, কলকাতা মসজিদের এটা আসলে ঘটনাটি হচ্ছে কাশ্মীরের একটি পুরনো ছবিকে কলকাতার সমস্যা সংকুল বলে এটা চালানো হচ্ছে, অর্থাৎ এক ধরনের দাঙ্গা সৃষ্টি করা। এতে লাভ হয় কার? এই বিশৃঙ্খলা হলে লাভ তো হয় যারা স্বার্থান্বেষী গোষ্ঠী। সরকারের জন্য এটা এবং দেশের জন্য মান সম্মানের ক্ষুণ্ণ হয়। আমাদের দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এই সরকারের বিরুদ্ধে যারা আছেন, আগের পুরনো ফেসিবাদী যারা ছিলেন চরিত্রের, এবং যারা এখন এই সরকারের বিরুদ্ধে আচরণ করে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করলে ঘোলা পানিতে মাছ ধরার যে প্রবাদটি আছে, সেটি তারা হয়তো। জি, ওবায়দুল করিম, মানে মোটা দাগে যদি বলতে যে আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে সামাজিক অবক্ষয় থেকে শুরু করে মানুষের মনে ভুল ভ্রান্তির সৃষ্টি তো হয়েই থাকে। এবং একটু যদি বলি যে আমরা ফ্যাক্ট চেকগুলো যখন দেখছিলাম, একটি প্রসঙ্গ এসেছে যে হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সব ছুটি 19 মে বাতিল করা হয়েছে। এবং এই জিনিসটি ইদানিং খুবই প্রচলিত যে যখনই যে বিষয় আসলে মেইন স্ট্রিমে থাকছে, আলোচনা হচ্ছে, ওই স্পেসিফিক বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। যেমনটি এখন হামের প্রাদুর্ভাব নিয়ে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া এবং সব টিভি চ্যানেল, সংবাদপত্রে প্রচুর কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। ঠিক এই মুহূর্তেই হামকে উদ্দেশ্য করেই বা হামকে কেন্দ্র করেই এই ধরনের একটি গুজব ছড়ানো হলো যে 19 মে স্বাস্থ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ছুটি বাতিল। এই বিষয়টি নিয়ে কি বলবেন? কারণ মানুষের কিন্তু আগ্রহের বিষয়গুলো এই স্পেসিফিক যে পয়েন্টগুলো থাকে, যেগুলো নিয়ে কথাবার্তা হয় সবসময়, ওই দিকেই থাকে আকর্ষণটি, এবং ওই আকর্ষণকে কেন্দ্র করে এই গুজবগুলো ছড়াচ্ছে। এর উদ্দেশ্যগুলো আসলে কি থাকে পেছনে? দেখুন, যারা সমস্যা তৈরি করতে চায়, তারা সমস্যা তৈরি করবার মতো উপায় খুঁজতে থাকে। উপায়টি যখন তারা সামনে চোখে তাদের ভেসে ওঠে, তখন সেটিকে উপলক্ষ করে তারা কিন্তু মিথ্যা যে তথ্য, সেগুলো ডিসিমিনেট করতে থাকে। এই যে হামের কথাটা বলে 19 তারিখে বন্ধ ঘোষণা করা হয়েছে, একেবারে মিথ্যা একটি বক্তব্য তারা ছড়িয়েছে। কারণ এতে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা। মনে রাখা দরকার, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, ভয়ের পরিবেশ তৈরি করতে পারা কিন্তু একটা, যারা স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবচেয়ে বড় উপলক্ষ হয়। এখন হাম হচ্ছে একটা রোগ। এই রোগের যে প্রাদুর্ভাব হয়েছে, এই রোগের প্রাদুর্ভাবের একটি কারণ হতে পারে প্রাকৃতিক, আরেকটি কারণ হতে পারে সামাজিক এবং রাজনৈতিক। কিন্তু এই কারণ অনুসন্ধান না করে শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে যদি কথা বলা হয়, তাহলে এটা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মিথ্যা বার্তা দেয়। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, এবং আতঙ্কের মধ্য দিয়ে যেটা হয়, সেটা হচ্ছে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হতে পারে। এই যে হামের কথা বলা হচ্ছে, হামের যে মূল কারণ যেটা, সেটা কিন্তু এখনো অজানা। এবং এই ঘটনাটি যারা গবেষক আছেন, বিশেষ করে যারা ফিজিশিয়ান আছেন, তারা এইটি উদ্ঘাটন করতে পারেন। কিন্তু আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটি হামের উপরে নির্ভর করে, হামকে কেন্দ্র করে একটি সভা বা সমাবেশ বা সেমিনার বা আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানে কোনো ফিজিশিয়ান নেই, সেখানে কোনো ডাক্তার নেই। হাম প্রাদুর্ভাবের পেছনে নিশ্চিতভাবে একটা সামাজিক কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণটা উদ্ঘাটন করবার জন্য তো বিশেষজ্ঞ দরকার। সুতরাং এই বিষয়টা যদি না থাকে, তাহলে তো সেখানে মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়। এই যে আমি সাধারণ জনগণ, এই যে শিশুরা হামের রোগে ভুগছে, এটির একটা প্রাকৃতিক কারণ আছে। আমি একটি কথা বলি, দেখেন, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। কিছু রোগ আছে যে রোগগুলো সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জড়িত। যেমন উন্নত ধনী দেশগুলোতে দেখবেন আপনি কখনো ডায়রিয়াল ডিজিজ হয় না, কলেরা হয় না, কারণ ওইখানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনশিওর করা হয়েছে। আমাদের দেশে পারা যায়নি,
ফলে আমাদের দেশে এই ধরনের রোগগুলো হয়ে থাকে। এই জন্য বলা হয় ডিজিজের একটা সামাজিক ভিত্তি আছে। এখন হাম কোথায়? ধনী দেশে তো হাম সাধারণত হয় না, হলেও সেটাকে একটা লিমিটের মধ্যে রাখা যায়। কিন্তু আমরা কেন পারলাম না? আমরা পারিনি। আমাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকেও তো আমরা দায়ী করতে হবে, আমরা তো সেটা অ্যাড্রেস করি নাই। জি ওবায়দুল করিম, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো এবং আপনি এখন যে কথাটি বলছিলেন আমরা যদি একটু সামারি টানি, বিষয়টি দাঁড়ালো যে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, বিভিন্ন ধরনের স্বার্থ আসলে চলে আসছে। আমরা যদি বলি যে এখন যেসব টপিক নিয়ে আসলে কথা হচ্ছে বা সামাজিক মাধ্যম এবং সব জায়গায় যে টপিকগুলো আসলে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে, প্রফেসর ডক্টর ওবায়দুল করিম, আমরা কথা বলছিলাম সামাজিক অবক্ষয় নিয়ে এবং আপনি যেমনটি বললেন যে আপনি সমাজবিজ্ঞানের ছাত্র এবং সমাজবিজ্ঞান আপনার পড়াশোনার বিষয় ছিল। আপনার কাছে আমার একটু প্রশ্ন থাকবে, এই যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে ধরনের গুজব নিয়ে বা এসব ভুয়া তথ্য ছড়ানোর ফলে, এই গুজব থেকে বা এই অবক্ষয় থেকে যদি আমরা বের হতে চাই তার সহজ সমাধান আসলে কি হতে পারে এবং আমরা ব্যক্তি পর্যায়ে এবং আমি যদি একটু বলি যে রাষ্ট্রীয় পর্যায় থেকে কি ধরনের পদক্ষেপ আসলে আমাদের নেওয়া উচিত? জড়িত ব্যক্তি জীবনে তার সংশোধন হওয়া এবং সামাজিকভাবে এটাকে অ্যাড্রেস করা। ব্যক্তি জীবন কি? ব্যক্তি জীবন হচ্ছে একজন ব্যক্তি সামাজিকভাবে যদি সামাজিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এলিয়েনেটেড হয়, তাহলে তার ভিতরে কিছু মানসিক সমস্যা দেখা দেয়। সেই মানসিক সমস্যা হচ্ছে পরিবার থেকে, সে বন্ধু বান্ধব থেকে, সে স্কুল কলেজ থেকে যখন বিচ্ছিন্ন অনুভব করে তখন সে অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে। এবং শুধু তাই নয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য সে তো বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করতে চেষ্টা করবে। এর সঙ্গে অপরাধ প্রবণতা যদি যুক্ত হয় তাহলে সাংঘাতিক মারাত্মক হিসেবে এটা আমাদের সামনে আবির্ভূত হতে পারে। আরেকটি হচ্ছে সামাজিক। দেখুন, আমাদের দেশে ছোট ছোট শিশুরা যে কিশোর গ্যাং বলা হয়, এরা কি করছে? এরা সামান্য মরিচ কিনে অথবা মলম লাগিয়ে একজন ব্যক্তি থেকে ছিনতাই করছে, এমনকি অনেক সময় হত্যাও করছে। কেন করছে? কারণ আমার সমাজ তাকে ফুড দিতে পারে না, খাবার দিতে পারে না, তাকে শিক্ষা দিতে পারে না, তাকে জব দিতে পারে না। এই যে এনশিওর করা এই সকল চাহিদাগুলো, সেটা যদি করতে পারতাম তাহলে হয়তো এই যে সমস্যাটা শিশু কিশোরদের, এটাকে আমরা অনেকটা দূর করতে পারতাম। সুতরাং আমাদের সামাজিকভাবে এটাকে অ্যাড্রেস করা দরকার। দেখুন, একটা শিশুকে যদি আপনি শিক্ষা দেন, সে যখন এসএসসি পাস করে সে কিন্তু মধ্যবিত্তের অংশ হয়ে যায়। সে বৃত্তির দিক থেকে মধ্যবিত্ত না হলে সামাজিকভাবে মধ্যবিত্তের অংশ হয়ে যায়। সে তখন করবে কি? সে অপরাধের সঙ্গে জড়িত হবে না, সে তখন তার জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পেশাকে শিখে ফেলবে, কিছু না হলেও একটা দোকানও বসতে পারে। সুতরাং সে মানসিকভাবে মধ্যবিত্ত হয়ে যায়। এবং আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হচ্ছে যে যুবকদের সংখ্যা বাড়াতে হবে। যুবকদের সংখ্যা কখনোই বাড়ে না সমাজে, যেটাকে পপুলেশন বোনাস বলা হয়, ততক্ষণ পর্যন্ত বাড়বে না যদি মধ্যবিত্তের সংখ্যা না বাড়ে। মধ্যবিত্তের সংখ্যা বাড়বে, জনসংখ্যা কমে আসবে, সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করা যাবে এবং মধ্যবিত্ত ছেলেপেলেরাই শিক্ষার সঙ্গে জড়িত। তারা শিখে, তারা লেখাপড়া করে, তারা চাকুরি বাকুরি অথবা সমাজের সংহতি রক্ষা করবার জন্য কিছু কাজ করে থাকতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটি ব্যক্তিগত জীবনে প্রতিটা শিশুকে শিক্ষা এনশিওর করতে হবে, শিক্ষা দিতে হবে তাকে সামাজিক যে আইন কানুন রীতিনীতি মূল্যবোধ আছে তার সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং সে যদি সংযুক্ত হয় তাহলে অপরাধ করবার প্রবণতা হয়তো জিরো করা যাবে না, কিন্তু অনেক কমিয়ে নিয়ে আসে। জি ডক্টর ওবায়দুল করিম, আমরা যদি মোদ্দা কথা বলতে চাই যে আমাদের আসলে নিজেদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে এবং যে গুজবগুলো বা অপতথ্য ছড়াচ্ছে সেগুলো বিশ্বাস করার ক্ষেত্রেও আমাদের আরো একটু সচেতন হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ একাত্তর টেলিভিশন অতিথি হিসেবে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে আমাদের কথা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিজেএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময়ে একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির যে স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই বিশ্বাস করবেন না, ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।